গণসংযোগকালে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ। ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ, সড়ক রেলপথ অবরোধ। সমস্যা সংকুল অকার্যকর ৫ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা, প্রশাসক দিয়ে চলবে কার্যক্রম, চাকরি থাকছে কর্মীদের, টাকা ফেরত পাবে গ্রাহক। বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। জুলাই সনদ ও গণভোট কেন্দ্রিক দূরত্ব ঘোচাতে ৯ দলের উদ্যোগ, রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা, অ্যাটর্নি জেনারেলের শরিকদের ৪০ আসনে ছাড় দিতে পারে দলটি, সমঝোতা হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা, বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত। খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের প্রাণহানি, আক্রান্ত হাজারেরও বেশি, দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে মৃত্যু বেশি, আবারও বলল স্বাস্থ্য অধিদপ্তর। পাইলটের উড্ডয়ন ত্রুটিতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট, এখন থেকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যায় চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণসংযোগকালে হঠাৎই গুলি ছড়া শুরু করে দুর্বৃত্তরা। এ সময় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দ্রুত উদ্ধার করে এরশাদ উল্লাহকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে। ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, এরশাদ উল্লাহর ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? কি অবস্থা সেখানকার এবং সন্দেহভাজন কাউকে কি শনাক্ত করা গেছে কিনা? সোহার, এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, এরশাদ উল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার নেতাকর্মীদের অনেকে বলছেন তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, আবার অনেকে বলছেন তিনি তার শরীরের বাঁ পাশে, মানে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন, এমনটা শোনা যাচ্ছে। তবে নিশ্চিতভাবে এখনো চিকিৎসকরা কিছু জানায়নি এবং এই ঘটনায় যারা নেতাকর্মীরা আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ একটি গণসংযোগের যে কার্যক্রম, সেখানে প্রকাশ্যভাবে গুলি করে এবং সেখানে শুধু এরশাদ উল্লাহই নন, সারোয়ার বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। যতটুকু আমরা আমাদের তথ্যসূত্র মতো জানতে পেরেছি, তাকে ৮ রাউন্ড গুলি করা হয়েছে এবং এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, পাশাপাশি চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খুব সম্প্রতি এবং তিনি তার গণসংযোগে যখন গিয়েছেন, অতর্কিত দুর্বৃত্তরা এই গুলিগুলো চালায় এবং এই ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি, যেহেতু মাত্র কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছে, কারণ এইরকম একটা সময়ে, যে সময় গণসংযোগ করা হচ্ছে, বিএনপির একজন প্রার্থী তিনি গণসংযোগ করছেন, সে সময়ে এমন ঘটনা, এটা সাধারণ মানুষের এবং নেতাকর্মীদের মাঝেও অনেকটা এই জায়গায় ক্ষোভের সঞ্চার করেছে। পাশাপাশি যারা নেতাকর্মীরা বলছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়ী করছেন, কারণ এমন একটা জনসভায় বা গণসংযোগের ঘটনায় পুলিশের নিরাপত্তা কেমন ছিল বা এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীরা কি ভূমিকা পালন করছেন, এই প্রশ্নটা উঠছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, দুজনেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা কতটুকু
কতটুকু আশঙ্কাজনক নাকি আশঙ্কা মুক্ত সেটা আমরা একটু পরেই হয়তো জানতে পারবো চিকিৎসকরা যখন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বা তাদের এই চিকিৎসা কার্যক্রম শেষ করে আমাদেরকে জানাবেন। এবং সেই পর্যন্ত আমরা যে তথ্যটা আছে সেটা দেওয়ার চেষ্টা করেছি। এবং পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখি যে এই যে চট্টগ্রামে এরকম ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি, এরকম ঘটনাগুলো ঘটছে এবং গুলিবিদ্ধ বা মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলো ঘটছে। এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও একটু সোচ্চার বা সচেষ্ট হওয়ার কথা বলছেন, কারণ সামনে নির্বাচন, এমন ঘটনা আরও হতে পারে এবং সেই ক্ষেত্রে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা শক্ত অবস্থান বিএনপি, দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই চাইছেন। সোহার। সুবাইদ, আপনাকে ধন্যবাদ। বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে। পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে কুমিল্লা 10 সংসদীয় আসন, নাঙ্গলকোট ও লালমাই উপজেলায়। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা। বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা। পরে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা। দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা। আসনটিতে আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আমরা চাই যে যিনি 2008 সালে নাঙ্গলকোট নির্বাচন করেছেন, সকল সময় নেতাকর্মীদের দুঃখে সুখে পাশে ছিলেন। আমরা চাই আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে জনমনোনয়নটা ফিরিয়ে দেওয়া হয়। এত ত্যাগ, এত নির্যাতন, এত নিপীড়নের পরেও যে নেতা তার তৃণমূলের কর্মীদেরকে ছেড়ে যান নাই, আমরা তৃণমূলের কর্মীরা সেই নেতাকে ছেড়ে যাব না। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। বিক্ষোভ হয়েছে মুন্সিগঞ্জেও। 1 আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা। তারা অভিযোগ করেন আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। এ সময় 31 দফার লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। এদিকে মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সকালে শিবচর পৌর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে সোমবার কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। পরদিন দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সমস্যা সংকুল 5টি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি। জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে, তবে মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা। চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক 5টি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর। আগেই দেয়া হয়েছিল একীভূত করার ঘোষণা। বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি। আর ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা। গভর্নর সাহেব হলো বোর্ড ভেঙে দিয়েছেন, আজকে থেকে বোর্ড শেষ। এটা শেয়ার হোল্ডারদের কারো শেয়ার, স্পন্সর, ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না। শেয়ার উইল বি জিরো। রাষ্ট্রের প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে, দেশের অর্থনীতির প্রয়োজনে এই 5টি ব্যাংকের 5টি বোর্ড দায়িত্ব পালন করেছে। তারা তাদের সাধ্যমতো কাজ করেছে। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান অকার্যকর ঘোষণা করা হয়েছে দুর্বল 5টি ব্যাংকে। একই সাথে প্রশাসক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।
চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে, 5টা ব্যাংকেরই কোম্পানি সেক্রেটারিকে সকালে। এই চিঠিটা হচ্ছে নন ভায়াবিলিটি লেটার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে। তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়াল ফর্মালি এটা দেওয়া হয়েছে। এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে। গভর্নর বলেন, দুর্বল 5টি ব্যাংক একীভূত করা হলেও জনবল ছাঁটাই করা হবে না, বেতন ভাতাও পাবেন আগের মতোই। চলতি মাসের শেষ দিকে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান আহসান মনসুর। এক্স্যাক্ট টাইমিং বলবো না, বাট এই মাসের মধ্যেই হওয়া উচিত বলে আমরা মনে করি। এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে 100% প্রেডিক্ট করাটা ঠিক নয়। আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে 2 লক্ষ টাকা অ্যাসেট কারা কারা, কোন ব্রাঞ্চে, কোথায় তাদের অ্যাকাউন্টস, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে। দিস আর লজিস্টিক্যাল, হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে। তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। 5টি বেসরকারি ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে। তবে নতুন ব্যাংকটি বেসরকারি অন্য ব্যাংকগুলোর মতোই পরিচালিত হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে একাট্টা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 9টি দল। গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা। নেতারা বলছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া 7 দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা। বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে, চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার। একই সাথে ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2 দিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই। এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ, যাতে 6 শরিক ছাড়াও যোগ দেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। বলেন, তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন, চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো। সেটা সরকারকে আমরা জানাবো, কিন্তু প্রধানত সরকারকে এটার আসলে সমাধান করতে হবে। এই 9টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো, জামাতের সাথেও বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি। শুধুমাত্র বিএনপি জামাতই নয়, আরও যে অন্যান্য দলগুলো আছে, ইসলামিক দল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, সবার সাথে আমরা এই 9টি দল বসবো। আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে। রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে, তেমনি অন্তর্বর্তী সরকারও দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন বৈঠকে অংশ নেওয়া দলের নেতারা। বলেন, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে। সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো। এ সময় সংস্কার নিয়ে মুখ ঘুরিয়ে দেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এনসিপির আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। সভায় জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার চিন্তার কথাও আলোচনা হয়েছে বলে জানায় নেতারা। এবং ওনাদের যে ফাইট। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ,
ঢাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। দুপুরে এক নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান সেনাবাহিনী জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। জানানো হয়, সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে কোনো বাধা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে 1 লাখের বেশি সেনা সদস্য। ভোট ঘিরে এর মধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। নির্বাচনকালীন সময়ে জেলা, উপজেলা, ক্ষেত্রবিশেষে আসন ভিত্তিক ক্যাম্প করার কথা ভাবছে সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরতে চায় তারা। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। একটি স্বার্থন্বেষী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। কাজের মধ্য দিয়ে এর জবাব দেওয়ার কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট এট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব। ব্রিফিংয়ে উঠে আসে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গ, যা সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। 5 আগস্টের পর থেকে দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় কাজ করছে সেনাবাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ফাঁকা রাখা 63 আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা। প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি, কেউ বা 2টি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে। জাতীয় সরকারের আগে ভোটের মাঠেই রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় 30-এর অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 6, জুনায়েদ সাকি, বগুড়া 2, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর 4, তানিয়া রব, লক্ষ্মীপুর 1, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী 3, নুরুল হক নূর, ঝিনাইদহ 2, রাশেদ খান, চট্টগ্রাম 13, অলি আহমদ, কুমিল্লা 7, রেদওয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা 17, আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13, ববি হাজ্জাজ, 12 দলীয় জোটের এহসানুল হুদা, কিশোরগঞ্জ 5 সহ সমমানা দলের আরও 4 জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ত ওলামা ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ 1, কুষ্টিয়া 2 ও ঢাকা 12 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে 5টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা 7, 10 ও 18 আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। এর পাশাপাশি নেজামে ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা 40-এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফাঁকা থাকা 63 আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময়। শর্ট লিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব।
মঞ্চের শীর্ষ নেতৃত্ব বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো। এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে, সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন, দেখবেন ও আশা করছি। বিএনপি এই নোংরা কোনো রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না, এটা নিশ্চয়ই আমরা আশা করব। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতার বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে শিগগিরই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি থেকে নমিনেশন চেয়েছি, ভোট করব। ঝিনাইদহ এক আসন থেকে তিনি নমিনেশন প্রত্যাশী। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। নির্বাচনের মৌলিক বিষয়ে চূড়ান্ত হলে জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত, জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে সিসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। আহ্বান জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা না দেয়ার। এর আগে সকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সাথে জামাতে ইসলামীর 2 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমমনা দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণার ইঙ্গিত দেন। জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম। ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে। এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না, আমরা নিজের মধ্যে একটা মিসকল করব। জামাতের এই নেতার অভিযোগ, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট করা পাতানো ফাঁদ। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি। ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে, এটা অনিশ্চয়তা হবে। সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী, যার যার প্রতীকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য। তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। নানা বাহানা তো আমাদের দেশে আছে, কনস্পিরেসি আছে, সুতরাং এক ফাতানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। এর আগে সকালে ইসি ভবনের মূল ফটকে অনশনে বসা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সাথে সংহতি জানাতে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিষয়টি নিয়ে সিইসির সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কেউ নামে বেনামে যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সিইসির কাছে দাবি জানানো হয়েছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার বরাবরের মতন জানিয়েছে যে আমরা যাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা তাদের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ করেছি। সরকার যদি আরও কোনো দলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমরা অবশ্যই সেই মোতাবেক কাজ করব। রাশেদ খান জানান, আমজনতার দলের নিবন্ধনের বিষয়টি নিয়ে পরবর্তী কমিশন মিটিংয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিইসি। আমজনতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ে কিছু আসন ছাড়া সব আসনে প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোদনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন,
ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। বিএনপির কাছে 20 আসন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, চায় মন্ত্রিসভার হিস্সাও। এমন তথ্য সত্য নয়, বিএনপির সাথে নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন এনসিপি নেতারা। তারা বলছেন নির্বাচনী জোটের জন্য সব পক্ষের জন্যই পথ খোলা রেখেছে এনসিপি, যদিও এককভাবে নির্বাচনের কথাও বলছে দলটি। 15 নভেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এনসিপি। বিএনপির কাছে 20 আসন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, চায় মন্ত্রিসভার হিস্সাও। এমন আলোচনায় সরগরম রাজনীতি। তবে এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দিয়েছে বিবৃতি। এতে বলা হয়েছে বিএনপির সাথে আসন ভাগাভাগি বা মন্ত্রিসভার বিষয়ে কোনো আলোচনা হয়নি। দলের নীতি নির্ধারণী ফোরামেও এমন কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে 20টা সিট এবং 3 জন মন্ত্রী। এটা একটা অসত্য তথ্য। যখনই কোনো সংকট বাংলাদেশে আসে, এই সংকটের মধ্যে আগুনে ঘি জ্বেলে দেয় প্রথম আলোর এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে। এদিকে যমুনা টেলিভিশনকে এনসিপির শীর্ষ 2 নেতা জানান, আসন ছাড়ের বিষয়টি মিডিয়ার মাধ্যমে শুনছেন। তবে খালেদা জিয়ার 3 আসন ছাড়া এনসিপি থেকে সব আসনেই প্রার্থী দিবে। একই সাথে সমমনাদের সাথে নির্বাচনী জোটের জন্যও পথ খোলা রাখবে দলটি। আমরা এখনো পর্যন্ত কারোর সাথে আমাদের সুনিশ্চিত কোনো আসন নিয়ে আলোচনার জায়গাটাই আমরা পৌঁছাতে পারিনি। মিডিয়াতে যেভাবে আজকে বিএনপির সাথে জোটের কথা বলা হয়, তো কালকেই জামাতের সাথে জোটের কথা বলা হয়, বা পরশুদিনই বলা হয় যে এনসিপি আসলে কোনো জোটের সঙ্গেই নেই। এই পরিস্থিতির কারণটা হলো যে এনসিপি আসলেই এখনো কারোর সাথে জোটে যায় নাই। এনসিপি জোটের জন্য এখনো ওপেন রয়েছে। এমনকি জোট ছাড়া নির্বাচন, এককভাবে নির্বাচনেরও আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই, তারপর যদি কারোর সাথে সমঝোতা বা জোট হয় সেটা তার পরের ধাপ। আগে আমরা 300 আসনে নিজেদের প্রার্থী সিলেক্ট করতে চাই, সমঝোতার ভিত্তিতে যদি কাউকে পরবর্তীতে ছাড় দিতে হয় সেটা তখন ব্যাপারটা আসবে। এনসিপি 15 নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 302 জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1069 জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৫,৯৯২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসার মৃতের সংখ্যা বাড়ছে। জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনে হাসপাতালে ভর্তি পরামর্শ হাসপাতাল শাখার পরিচালকের। ডেঙ্গুর ভয়াল আক্রমণ নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশ। এবছর পরিস্থিতি আরও প্রতিকূলে। মাসের হিসেবে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল এবছর অক্টোবরে। এবার একদিনেই 10 জন মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, দিনের হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ। যাদের মধ্যে 2 জন বয়স্ক, বাকিরা মধ্যবয়সী। এর মধ্যে 8 জনই মারা গেছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন শেষ সময়ে। ঢাকা মেডিকেলে যে 3 জনের মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই 4 তারিখে ভর্তি হয়েছে, 4 তারিখেই মারা গিয়েছে। রুগীটা ভর্তি 12 ঘন্টার মধ্যে মারা যাওয়ার মানে কি? দুইটা মিন করে। একটা হচ্ছে যে রুগীটা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এসেছিল, দ্বিতীয়ত যে আমাদের চেষ্টা করার সুযোগ খুবই কম ছিল। এজন্য রোগ হলেই পরীক্ষা করানোর তাগিদ দেন এই কর্মকর্তা। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতালে ভর্তির পরামর্শ তার। একদম উপজেলা পর্যায় থেকে আপ টু সকল লেভেলে বিনামূল্যে করা আছে। যে রুগী, আমরা বলছি যে আপনার জ্বর হওয়া মাত্রই বিনা দ্বিধায় হাসপাতালে এসে NS1 পরীক্ষা করেন, সম্ভব হলে তার সঙ্গে IgG এবং IgM পরীক্ষাটা করেন। এবং বেসরকারিতেও কিন্তু আমরা এটার মূল্যমান একদম কমিয়ে দিয়েছি। বরাবরই জনসাধারণের সচেতনতাকে বেশি গুরুত্ব দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশন। তারা বলছেন, মশক নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছেন তারা। উই অল আর ওয়ার্কিং, সবাই চেষ্টা করছি আমরা। আমি জনগণকে সচেতন হতে বলবো যে আপনারাও আপনাদের নিজস্ব ঘর বাড়ি, আমরা বাড়ির 4-5টা পরিষ্কার করতে পারি, আর ঘরের ভিতরে কিন্তু সরকার পরিষ্কার করতে পারবে না। মশা নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান সফলতার দাবি করলেও বিভিন্ন সময়ে ভেজাল ওষুধ ও অবহেলার খবর আসছে গণমাধ্যমে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 5 জন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাসির দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাসির দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান একজন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন রুবি বেগম, তার মেয়ে সাদিয়া হক, পুত্রবধূ ফারজানা লিজা এবং ছেলের শাশুড়ি ও শালিকা। তারা সবাই কুমিল্লা 14 গ্রামের বাসিন্দা। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের শুনানিতে তিনি এই কথা বলেন। এদিন নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। তাদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণা। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল বিভাগে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ বিশিষ্ট ব্যক্তিরা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির আপিলের শুনানি শেষ হয়। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণার শামিল। আমি বলেছি, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মুখর মনে করে, যেমনটি 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনটি নিয়ে সারা দেশের মানুষের উৎসব এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অথচ এই পার্লামেন্টে 2008 সালের এমন একটি পার্লামেন্ট হয়েছে 154 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে বিনা ভোটে। তো এই প্রত্যাশা তো বাংলাদেশের মানুষ নেই। আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের, এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ায় গণতন্ত্রের প্রয়োজনে আবারও তা বহাল করতে হবে। যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো 1950 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে এটা নেক্সট ডেতে পড়বে। 2014 ও 18 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এমন রায় দেওয়ার পর অবসরে গিয়ে রায় পরিবর্তন করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এই রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়। তারপরে উনি সেইটা করে ম্যালিশাসলি করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা 219 ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে। আপিল শুনানি শেষে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও বর্তমান পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই, এমনটাই জানান আপিলকারী আইনজীবীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা। এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের প্রধান যে সুপারিশ করা হয়েছে তাতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত করা। গত 21 জুলাই প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু। এই দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ 36 জন প্রাণ হারান, আহত শতাধিক। দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়। 3 মাস পর বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তদন্ত প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুর্ঘটনার কারণ ও তদন্ত প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রেস সচিব। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং
ঢাকার বাইরে পরিচালিত হবে। তদন্ত প্রতিবেদনে রাজুকের বিল্ডিং কোড নিয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশও তুলে ধরেন শফিকুল আলম। বিল্ডিংটা মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো, তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি হলে তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, ভারতে বসে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন তা সরকার মনিটরিং করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। এছাড়া চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, চলতি বছর জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তত 50% জলাবদ্ধতা যাতে কমিয়ে আনা যায় এই বিষয়ে উনি কিছু নির্দেশনা দিয়েছেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। প্রথম মুসলিম মেয়র পেল বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক। প্রথমবারের মতো শহরটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কোন দক্ষিণ এশীয় তরুণ। মেয়র নির্বাচনে একাই 50% বেশি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক চোখ রাঙানিকে টক্কর দিয়ে নজির গড়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন 41.5% মতো ভোট। 2026 সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন জোহরান মামদানি। এই উচ্ছ্বাস জয়ের, এই উচ্ছ্বাস লক্ষ্য পূরণের। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির হুঁশিয়ারি উপেক্ষা করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের অভিব্যক্তি। আসরের শুরু থেকে ফেভারিট লিস্টে থাকলেও মেয়র প্রাইমারিতে রেকর্ড জয়ের তাক লাগিয়ে দিয়ে আলোচনায় আসেন তিনি, যা লক্ষ্য করা গেল চূড়ান্ত নির্বাচনেও। 3 দশকের মধ্যে এবারই প্রথম 20 লাখের গণ্ডি ছাড়িয়েছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট সংখ্যা। এর মধ্যে 10 লাখের বেশি পড়েছে মামদানির ঝুলিতে। নিকটতম প্রতিপক্ষ কুমোর ভাগে পড়েছে 8 লাখের কাছাকাছি ভোট। অন্যদিকে মাঠে থেকেও যেন নেই রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিভা। তিনি পেয়েছেন মোটে 7% ভোট। ভবিষ্যৎ আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশের পতন ঘটিয়েছি। আপনারা আজ পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন, যা একটি নতুন ধারার রাজনীতি আর এমন এক শহরের জন্য যা আমরা সবাই বহন করতে পারি। নির্বাচনে পরাজয় স্বীকার করে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের 111তম মেয়র হবেন 34 বছর বয়সী মামদানি। বর্তমান মেয়র এরিক অ্যাডামসের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী বছরের শুরুতেই শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ঘরানার এই নেতা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।